কেন? না, ভুল ভেবেছিলাম। এক ফোঁটা বুদ্ধি নেই তোমার মাথায়? কি বলতে চাচ্ছেন? হেয়ালি না করে বলুন তো। একটা ছেলে একটা মেয়েকে হোটেল রুমে কেন নিয়ে যায় সাবা? শীতল স্রোত বয়ে গেল সাবার গা বেয়ে। যে ভয়টা মনে মনে বেড়ে উঠেছিল সেটাই সত্যি হলো। শাবকাতের পাশে নিরাপদ দূরত্ব বজায় রেখে দাঁড়িয়েছিল সে। এক নিমিষে ছিটকে গিয়ে সেই নিরাপদ দূরত্বটাকে আরেকটু নিরাপদ করে দিল সাবা। লিফটের বাটনগুলোর কাছে গিয়ে দাঁড়ালো। নিজের অজান্তে তার কম্পিত আঙ্গুলগুলো গিয়ে পড়ল ডোর ওপেন বাটনের উপরে। তবে চলন্ত লিফট তৎক্ষণাৎ থেমে পড়ল না। আমি বের হব। ডোন্ট ইউ ডেয়ার টু। মুহূর্তে শাবকাত চেপে ধরল সাবার বাহু। এতটাই জোরে চেপে ধরেছে সে ব্যথায় কুকিয়ে ওঠার উপক্রম সাবার। তবুও বিনা প্রতিবাদে সাবা সহ্য করল সেই ব্যথা। ব্যথার থেকে মনে বাড়তে থাকা ভয় তীব্রতা প্রবল। শক্তপোক্ত বাঁধন থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলল, ছাড়ুন আমাকে, আমি বের হব। এতক্ষণে লিফটের দরজা খুলে গেছে। তারা পৌঁছে গেছে তাদের গন্তব্যে 13 তলায়। শাবকাত সাবার বাহু আঁকড়ে ধরে তাকে নিয়ে বেরিয়ে গেল লিফটের বাইরে। রহস্যমাখা গলেই পড়ল, সেই সুযোগ আর তোমার কাছে নেই সাবা। অনেক দেরি হয়ে গেছে। ভয়ের মাঝেও শাবকাতের প্রেসিডেন্সিয়াল স্যুটের চাকচিক্য মুগ্ধ না হয়ে পারল না সাবা। হোটেলের মধ্যে এ যেন আলাদা একটা বাড়ি। দরজা খুলে যেতেই চমৎকার একটা লিভিং রুম। গোলাকার সোফার মাঝখানে সেন্টার টেবিল। সোফার সামনে দেওয়ালে ঝুলন্ত প্রকাণ্ড টিভি। দেওয়ালের একপাশে বিশাল পিয়ানো। আসলে এই পিয়ানো কাজ করে নাকি সৌন্দর্যের জন্য রাখা হয়েছে কে জানে। সোফার পাশ দিয়ে চলে গেছে সিঁড়ি। সিঁড়িগুলো স্বচ্ছ কাচের। সিঁড়ির রেলিংও কাচের। শাবকাত সাবাকে নিয়ে উঠে যাচ্ছে এক একটা সিঁড়ি বেয়ে। প্রতিক্রিয়া জানতেও ভুলে গেছে সাবা। ঘুণাক্ষেরও যদি টের পেত শাবকাতের মনে এই উদ্দেশ্য রয়েছে, কখনোই আসতো না তার সঙ্গে। নিজেকে শাবকাতের হাতে তুলে দেবে না সাবা, কিছুতেই না। তবে কি করে তাকে বাধা দেওয়া যায় তাও বোধগম্য হচ্ছে না এই মুহূর্তে। মেয়েরা কি এতটাই অসহায়? উপরে সে সাবার হাত ছেড়ে দিল শাবকাত। তার চোখে মুখে কোনো ভিন্নতা নেই। চিরচেনা গাম্ভীর্য লেগে আছে শাবকাতের চোখ দুটোতে। তবে এই গাম্ভীর্যের মাঝেও যেন খানিক ভিন্নতা রয়েছে। খালি চোখে দেখা গেলেও বুঝতে পারছে সাবা। এক পা করে পেঁচাচ্ছে সে। একটু একটু করে তার দিকে এগোচ্ছে শাবকাত। সাবার মাঝে এই মুহূর্তে ভয়ের থেকেও যে জিনিসটা সব থেকে বেশি কাজ করছে তা হলো নার্ভাসনেস। বিয়ের পর থেকে শাবকাত তার কাছে আসে কোনো চেষ্টা করেনি সেই হামলার রাত বাদে। তাই তার নতুন অদেখা এই রূপটা দেখে বেশ ঘাবড়ে গেছে মেয়েটা। পেছাতে পেছাতে ধপধপে সাদা একটা গ্লেজার এসে ঠেকল সাবার পিঠ। আর পেছানোর পথ নেই, এগিয়ে পালানোর পথও নেই। তার খুব কাছাকাছি চলে এসেছে শাবকাত। একটা হাত সাবার পাশ দিয়ে গ্লেজারটা কেমন বেঁধে কেমন ঘোর লাগা চোখে তাকিয়ে আছে সাবার দিকে। তার দৃষ্টি উপেক্ষা করে সাবা জড়সড় ভঙ্গিতে বলল, দেখুন, আমি এসবের জন্য প্রস্তুত নই। আচ্ছা, কোন সবের জন্যে? প্লিজ আমাকে যেতে দিন। আচমকা শাবকাত আরেক হাতে ক্লোজেটের দরজা খুলে সেখান থেকে বের করে আনলো হ্যাঙ্গারে ঝোলানো একটি শাড়ি। রেডি হয়ে নাও। এই জিন্স শার্ট পরে পার্টিতে গিয়ে আমার প্রেস্টিজের 12টা বাজানোর প্ল্যান করছিলে। রীতিমতো বোকা বনে গেল সাবা। সিসি, দিন দিন তার বিবেক বুদ্ধি এতই লোপ পাচ্ছে। তাকে বোকা বানানো এতটাই সোজা হয়ে গেছে আজকাল। হ্যাঙ্গারটা সাবার সামনে ধরিয়ে দিয়ে সরে গেল শাবকাত। বিছানার পাশে গা এলিয়ে দিয়ে সিগারেট ধরল। সাবার বড় বড় চোখ দুটো যে কোনো মুহূর্তেই হাসতে বাধ্য করবে তাকে। নিজের হাসি দেখাতে চায় না সে মেয়েটাকে। নিজেকে সামলে স্বাভাবিক হতে অনেকটা সময় লাগলো সাবার। নিজের বোকামি দেখে নিজেরই গা জ্বলে যাচ্ছিল রাগে। কিছুটা স্বাভাবিক হতেই সাবার থমথমে গলায় পড়ল, আমার শাড়ি পরা নিয়ে তো আপনার মাথা ব্যথার শেষ নেই, তাহলে নিজে আবার শাড়ি পরতে বলছেন কেন? ভদ্রভাবে শাড়ি পরলে কোনো মাথা ব্যথাই থাকবে না। দেখুন, আমি সবসময় ভদ্রভাবেই শাড়ি পরি। এই মেয়ে, সারাক্ষণ শুধু তর্ক করো কেন? আর কোনো কাজ নেই, যাও তাড়াতাড়ি রেডি হয়ে এসো। ঘরের পাশে একটা ড্রেসিং রুম আছে, সেখানে গিয়ে শাড়িটা পরে নিল সাবা। সোনালি রঙের জর্জেট শাড়ি, পারে লালা পাথর দিয়ে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা। ডিজাইনের শাড়ি হওয়ার সুবাদে ব্লাউজ সঙ্গেই ছিল। শাড়িটা পরে হালকা সাজলো সাবা। ব্যাগ থেকে লিপস্টিক আর কাজল বের করে এগুলো দিয়েই সেজে নিল। ড্রেসিং রুম থেকে বেরিয়ে সাবা দেখল ঠিকই একই থমথমে ভঙ্গিটা বজায় রেখে সোফায় বসে থাকা শাবকাতকে। মোবাইলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কি যেন টাইপ করছে। চলুন।
শাফকাত অন্যমনস্ক চোখ দুটো তুলে একবার সাবাকে দেখে আবারও তা ফিরিয়ে নিয়েছিল মোবাইলের দিকে। আচমকা আবারও চোখ তুলে তাকালো সাবার দিকে। শাড়িটা আর খোলা চুলে অদ্ভুত সুন্দর লাগছে সাবাকে। মেয়েটা এমনিতেই সুন্দর, তবে হঠাৎ হঠাৎ তাকে এমন অচেনা সৌন্দর্যে দেখে বুকের ভেতর বড়সড় ধাক্কা খেয়ে ওঠে শাফকাত। ঠিক এই মুহূর্তে মনের মাঝে সুপ্ত ইচ্ছা জেগে উঠল যে ভয়টা দেখিয়ে সাবাকে এই ঘরে নিয়ে এসেছিল, সেই ভয়টা সত্যি করে তুলতে। বহু কষ্টে নিজেকে সামলে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো শাফকাত। সাবাও নামলো তার পিছু পিছু, সঙ্গে ফেলো ছোট্ট দীর্ঘশ্বাস। না জানি আজ আরও কত কি অপেক্ষা করছে তার ভাগ্যে। জ্যাজ মিউজিক পাচ্ছে গোটা হল জুড়ে, তীক্ষ্ণ ও ক্ষীণ উজ্জ্বল আলোর ছড়াছড়ি চারিপাশে। পারফিউমের ঘ্রাণ, সিগারেটের গন্ধ মিলেমিশে আছে বাতাসে। শাফকাতের সঙ্গে বিয়ে পর থেকে প্রায় বাধ্য হয়েই দু একটা হাই প্রোফাইল পার্টিতে এসেছে সাবা। আজও নেহাত বাধ্য হয়ে এসেছে। যেদিকে চোখ যায় সেদিকেই নামি দামি মুখ, সেলিব্রিটি, বিজনেসম্যান, রাজনীতিবিদদের মেলা বসেছে যেন এই পার্টি হলে। সকলের সামনে সাবার হাত ধরে হেঁটে যাচ্ছে শাফকাত। সামনে যে পড়ছে অতি উচ্ছ্বাস নিয়ে কথা বলছে তাদের সঙ্গে। সব থেকে অদ্ভুত ব্যাপার, শাফকাতের হাতটা ধরে বিন্দুমাত্র অস্বস্তি বোধ হচ্ছে না সাবার। এটাকে মানুষটাকে দেখানোর খাতিরেই হোক, যতবারই শাফকাত তার হাত ধরেছে ততবারই মনে হয়েছে কখন সে সাড়া পাবে। অথচ আজ সেই প্রশ্ন জাগছে না মনে। বিচিত্র ভালো লাগার এক ঢেউ খেলে যাচ্ছে মনের মাঝে। অগাধ ভরসা আছে যেন শাফকাতের স্পর্শের মাঝে। সাবার হাতটা ধরে রেখেই শাফকাত পুরো আঙ্গুল ধীর স্থির ভঙ্গিতে বুলিয়ে দিচ্ছে তার হাতের উপর। এই এতটুকু কাজ সাবাকে এলোমেলো করে দেওয়ার জন্য যথেষ্ট। সাবা ভেবেছিল জীবনে প্রেম ভালোবাসার মন মানসিকতা তার মধ্য থেকে হারিয়ে গেছে, অনুভূতিহীন যন্ত্রমানবী হয়ে গেছে সে। তবে তারই মতো আরেক যন্ত্রমানব এসে কি করে তার মধ্যে প্রাণ ফিরিয়ে আনছে। যে মানুষটাকে সাবা বিন্দুমাত্র সহ্য করতে পারে না, তার প্রতি দিন দিন দুর্বলতা বাড়ছে কেন? মিনিট 10 মাঝেই অধৈর্য হয়ে পড়ল সাবা। অচেনা মানুষকে অহেতুক কেমন আছেন, ভালো আছি বলে নেহাত সৎ কাজ নয়। সাবের বিরক্তি ভঙ্গিতে নিচু গলায় পড়ল, আর কতক্ষণ থাকতে হবে এখানে? শাফকাত সাবার থেকে বেশ অনেকখানি লম্বা, তার দিকে ঝুঁকে কানে কাছে ছোট নিয়ে পড়ল, বেশিক্ষণ থাকবো না, একটু পরেই চলে যাব। কেমন জ্বরসড় হয়ে গেল সাবা। ইদানিং শাফকাত বারবার অজুহাত খুঁজছে তার কাছাকাছি আসার, আর সাবার মনটাও হয়ে উঠেছে ব্যয়হা নির্লজ্জ। শাফকাতের এই কাছে আশাগুলো ভালো লাগার প্রবল স্রোতে ভাসিয়ে দেয় তাকে, এই যেমন এই মুহূর্তে দিচ্ছে। সাবা অন্যদিকে চোখ ফিরিয়ে কোমল গলায় পড়ল, কেন করছেন এসব? কোন সব? এই যে আমার হাত ধরে টানছেন, কানে কানে কথা বলছেন, মানুষকে দেখানোর জন্য? আমি কাউকে দেখানোর জন্যে কিছু করি না। সাবা হঠাৎ খেয়াল করলো কিছুটা দূরে বার কাউন্টারে বসা দুজন নারী হা করে তাকিয়ে আছে তাদের দিকে। দুজনের পরনেই জাঁকজমক পোশাক, মুখে করা মেকআপ, দুজনেই পরিচিত মুখ। সিনেমা জগতে নায়িকা হিসেবে বেশ নাম কামিয়েছে তারা। তাদের এমন তাকিয়ে থাকা দেখে সরে যেতে চাইল সাবা, কিন্তু শাফকাত তার হাতের শক্ত বাঁধনে আটকে ফেলল সাবাকে। তার দৃষ্টি অনুসরণ করে শাফকাতও তাকালো তাদের দিকে। তৎক্ষণাৎ ওই দুজন নায়িকা অন্যদিকে ফিরে, দেখতে দাও, 8 বিলিয়ন মানুষের পৃথিবী, কয়জনের চোখ বন্ধ করে রাখবো? সবার বিশ্বাসই হচ্ছে না এই মুহূর্তটা বাস্তব মনে হচ্ছে, যেন স্বপ্ন দৃশ্য কোনো। সে আর শাফকাত ঝগড়া না করে স্বাভাবিকভাবে কথা বলছে, কিংবা বলা ভালো তাদের এই কথোপকথন স্বাভাবিকেরও ঊর্ধ্বে। সাবা শাফকাতের দিকে তাকিয়ে হেয়ালি সুরে বলল, ভুল করলেন শাফকাত আলম। কোন ভুল? সুন্দরী নায়িকারা আপনার সঙ্গে কথা বলার, ফ্লার্ট করার সুযোগ খুঁজছে, আর আপনি আমার মতো একটা মেয়ের হাত ধরে হাঁটছেন। নিজেকে এত আন্ডার এস্টিমেট করবে না সাবা, তুমি নিজেও জানো না তুমি কি। কি আমি? শাফকাত কয়েক মুহূর্ত ভেবে উত্তরটা খুঁজে পেল না। আসলেই তো, কি আছে এই মেয়েটার মধ্যে? নিজেকে প্রতিনিয়ত সামলে রাখার চেষ্টা করেও কেন সামলে রাখতে পারছে না শাফকাত? কেন একটু একটু করে দুর্বল হয়ে পড়েছে মেয়েটার প্রতি? শাফকাত কোনো উত্তর খুঁজে না পেয়ে ঘোর লাগা কণ্ঠে বলল, এটা তো আমিও জানি না। সাবার কি যে হলো? লজ্জা পেয়ে হেসে উঠল মেয়েটা। তার হাসি দেখে বুকে জড়সড় একটা ধাক্কা খেল শাফকাত।
একটা মানুষের হাসি এত সুন্দর হতে পারে, সে হাসলে যেন হেসে ওঠে আশেপাশের সব কিছু। হাসির রেশ ঠোঁট ছড়িয়ে লেগে থাকে চোখ দুটোর মাঝেও। সাবাকে কখনো হাসতে দেখেনি শাফকাত। গম্ভীর নির্বিকার মেয়েটার প্রতি তার বরফের মন গলতে শুরু করেছে। এই হাসিটা যেন তাতে স্ফুলিঙ্গের মতো কাজ করলো। বরফ গলে রীতিমতো জল হয়ে গেল। সাবা ঠোঁট থেকে হাসিটা মুছে ফেলতে যাবে, ঠিক তখনই শাফকাত ব্যাকুল স্বরে পড়ল, প্লিজ হাসিটা ধরে রাখো, এই প্রথম হাসতে দেখলাম তোমাকে। সাবার মনের মাঝে যেন হাজারো প্রজাপতি উড়ে যাচ্ছে। কি হচ্ছে এসব? এই মানুষটাকে তো সে সহ্যই করতে পারে না, তাহলে কেন অসহ্যকর এই মানুষের প্রতি অনুভব হচ্ছে প্রেমে পড়ার মোহনীয় অনুভূতি? সাবা কি তবে প্রেমে পড়ে যাচ্ছে? শাফকাতের এই সর্বনাশটাই হওয়া বাকি ছিল। জাতীয় সংসদের এমপি নিয়াজুল করিম প্রবেশ করলেন পার্টিতে। তার উপস্থিতিতেই কয়েকজন বিজনেসম্যান আর সাংবাদিক ঘিরে ধরল তাকে। রাঘব পলদের সাথে সুসম্পর্কে কেনা রাখতে চায়। যে নিজেই রাঘব পল, সে হয়তো চায় না। নিয়াজ সাহেবকে দেখেও তার দিকে এগিয়ে গেল না শাফকাত। সাবাকে নিয়ে পার্টি হলের শেষ মাথায় থাকা কাউচগুলোর একটাই বসল। ঘিরে ধরা মানুষগুলোর সঙ্গে কুশলাদি বিনিময় করে নিয়াজ সাহেব নিজেই এলেন শাফকাতের কাছে। ভদ্রতার খাতিরে উঠে দাঁড়ালো শাফকাত। তার দেখা দেখি সাবা উঠে দাঁড়ালো। নিয়াজ সাহেব হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দিলেন। গম্ভীর মুখে হ্যান্ডশেক করলো শাফকাত। নিয়াজ সাহেব হাসি খুশি গলায় বললেন, শাফাকাত, কতদিন পর দেখা। প্রতি উত্তরে কিছুই বলল না শাফকাত। কতদিন পর নিয়াজ সাহেবকে দেখে তার মাঝে যে বিন্দুমাত্র উচ্ছ্বাস নেই তা তার চোখে মুখে স্পষ্ট। গম্ভীর গলায় সাবেকে পরিচয় করিয়ে দিয়ে বলল, আমার ওয়াইফ সাবা আমির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ম্যাডাম, আপনাকে কে না চেনে? আপনার রিপোর্টে তো সারা দেশ তোলপাড়। চাপা অস্বস্তি বোধ করলো সাবা। নিয়াজ সাহেবের দলের নেতার নাম উল্লেখ করেই তো রিপোর্ট করেছিল সাবা। অস্বস্তির যদিও কিছু নেই, যা সত্যি তাই বলেছে সাবা রিপোর্টে। একটা মানুষ দিনের পর দিন অন্যায় করে যাবে, তার আশেপাশে কেউ জানতেই পারবে না, তা তো হয় না। কাউকে না কাউকে তো অন্যায়কারীর আসল চেহারাটা টেনে সামনে আনতেই হয়। নিয়াজ সাহেব বসলেন শাফকাত ও সাবার বিপরীতে থাকা কাউচে। তার পাশে দাঁড়িয়ে দলে কয়েকজন সাঙ্গপাঙ্গ। লোকটাকে দেখার পর থেকে শাফকাতের বিরক্তি যেন সকল সীমানা ছাড়িয়ে গেছে। একে পার্টিতে ইনভাইট কে করেছে, পার্টিতে কাকে ডাকা হচ্ছে না হচ্ছে, এসব তুচ্ছ বিষয় নিয়ে মাথা ঘামে না শাফকাত। এই দায়িত্ব ইভেন্ট ম্যানেজারের। এখন মনে হচ্ছে ইভেন্ট ম্যানেজারের দায়িত্বচ্যুত না করা পর্যন্ত স্বস্তি নেই। রাজনীতির সঙ্গে জড়িত মানুষকে বরাবরই এড়িয়ে এসেছে শাফকাত। দেশের সব থেকে বড় বিজনেসম্যান হিসেবে তাদের সঙ্গে যতটুকু যোগাযোগ রক্ষা না করলে নয়, ততটুকুই যোগাযোগ রেখেছে। তবে সাবার উপরে হামলার ঘটনার পর থেকে তাদের প্রতি এক ধরনের ঘৃণা জন্মে গেছে তার। যদিও হামলার আজ সাবার উপরে পড়তে দেয়নি শাফকাত। নিয়াজ সাহেব সরল গলায় বললেন, শাফাকাত, আমি কিন্তু আজ তোমার কাছে একটা আর্জি নিয়ে এসেছি। কি আরজি? না বলতে পারবে না কিন্তু। আপনার আরজি পছন্দ না হলে অবশ্যই না বলবো। মনে মনে অবাক না হয়ে পারল না সাবা। বেচার এমপি সাহেব যেখানে যান পাত্তার বোনা বয়ে যায় তার উপর দিয়ে, অথচ শাফকাত এক বিন্দুও পাত্তা দিচ্ছে না তাকে। নিয়াজ সাহেব হাসি হাসি গলায় বলেন, দেখো শাফাকাত, আমার বয়স হয়ে যাচ্ছে। আরও 10 বছর আগে অবসর নেওয়ার কথা আমার, তবুও টিকে আছি জনগণের সেবা করার জন্য। সব কিছুরই তো একটা সীমা আছে। আগামী নির্বাচনে আমি দাঁড়াতে চাচ্ছি না, চাচ্ছি আমার জায়গাটা যোগ্য কাউকে ছেড়ে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে। আপনি কি আমাকে সেই যোগ্য কেউটা হতে বলছেন? মাশাল্লাহ, কি বুদ্ধি তোমার! এই বুদ্ধির জোরেই তো আমার আসনের জন্য সব থেকে যোগ্য মানুষটা তুমি। সূক্ষ্ম হাসি রেখা ফুটে উঠল শাফকাতের ঠোঁটের কোণে। তাকে নিয়ে পলিটিক্স খেলার চেষ্টা করছেন নিয়াজ সাহেব। শাফকাতের স্ত্রীর উপর তাদের দলের নেতা হামলা করার চেষ্টা করেছে। শাফকাত সেই নেতার উপরে করেছে পাল্টা আক্রমণ। দুপক্ষের কারোরই তেমন কোনো ক্ষতি না হলেও দলের সঙ্গে তিক্ততার সূচনা ঘটে গেছে দেশের সব থেকে বড় বিজনেসম্যানের। এই তিক্ততা চলতে থাকতে শাফকাতের থেকে দলের ক্ষতিটাই বেশি। তাই তো তাকে এমপির আসন ছেড়ে দিয়ে তিক্ততার নিষ্পত্তি করতে চাচ্ছে নিয়াজ সাহেব। নিয়াজ সাহেব, পলিটিক্সের মতো নোংরা খেলা আপনারা খেলবেন, এসবের মধ্যে আমাকে জড়ানোর চিন্তাও করেন কি করে?
সাপকাতের এমন সোজা সাপটা জবাবে রীতিমতো থতমত খেয়ে গেলেন নিয়াজ সাহেব। বহু কষ্টে নিজেকে সামলে নিয়ে বললেন, কিছু মনে করো না শাফাকাত, আমাদের দলের নেতা না বুঝে একটা ভুল করে ফেলেছে। ওর ওপর পাল্টা আক্রমণ করাটা কিন্তু পলিটিক্স। পলিটিক্স না, প্রতিশোধ। যা আমার, তার দিকে কেউ চোখ তুলে তাকানোরও সাহস যদি করে তবে তাকে আমার হাতেই শেষ হতে হবে। সাবা অবাক দৃষ্টি নিক্ষেপ করে সেই তখন থেকে তাকিয়ে দেখছে সাপকাতের কর্মকাণ্ড। মানুষটার সাহস আছে বলতে হবে। হঠাৎ হোটেল ম্যানেজার এলো জরুরি কিছু কথা বলতে সাপকাতকে। নিয়াজ সাহেব কিছু একটা বলতে যাচ্ছিলেন, তার আগে তাকে থামিয়ে দিয়ে সাপকাত বলল। এক্সকিউজ মি। সাবার পাশে কাউচে বসেই নিচু স্বরে ম্যানেজারের সঙ্গে ব্যবসায়িক আলাপ সারছে সাপকাত। নিয়াজ সাহেব কী করবেন ভেবে পাচ্ছেন না। যে কোনো মূল্যই আজ রাতে সাপকাতকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য রাজি করিয়ে ফেলবেন ঠিক করেছিলেন। তবে তিনি ভুলে গিয়েছিলেন কতটা একরোখা আর স্পষ্টবাদী সাপকাত। সাবেকে চুপচাপ বসে থাকতে দেখে নিয়াজ সাহেব বিভ্রান্তির হাসি হেসে বলেন, আপনার রিপোর্ট আমি প্রায়ই দেখি, খুব সুন্দর উপস্থাপনা আপনার। থ্যাংক ইউ। আপনার গ্রামের বাড়ি কোথায়? গা জ্বলে গেল সাবার। লোকটা যা করছে ইংরেজি ভাষায় তাকে বলে স্মল টক। হয়তো কোনো কারণ ছাড়া জোরপূর্বক একটা মানুষের সঙ্গে কথোপকথন চালিয়ে যাওয়া। সাবার সঙ্গে কোনো প্রকার কথোপকথনে জন্য দরকারি বা কোথায় তার, তবু ভদ্রতার খাতিরে উত্তর দিল সাবা। বরিশালে। ও আচ্ছা, আপনার বাবা কি করে? রিটায়ার্ড ম্যাজিস্ট্রেট। বাহ, আপনারা কয় ভাই বোন? প্রশ্নটা কানে আসতে চমকে উঠল সাবকাত। ম্যানেজারের সঙ্গে জরুরি কথোপকথন স্থগিত করে তাকালো সাবার দিকে। মুহূর্তে মেয়েটার চোখমুখ রক্তশূন্য হয়ে উঠেছে, নিঃশ্বাস পড়ছে না তার বন্ধ, চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে। সাবকাত বিরক্ত গলায় নিয়াজ সাহেবের উদ্দেশ্যে বলল, ওর কয় ভাই বোন তাতে আপনার কি? আর কোনো প্রশ্ন খুঁজে পান না? নিয়াজ সাহেব ভ্যাবাচাকা খেয়ে গেলেন যেন। ভাই বোন নিয়ে প্রশ্ন করায় এতটা রেগে যাওয়ার কি হলো? মানুষ কি ভাই বোন থাকে না? নিয়াজ সাহেবের বিস্মিত দৃষ্টি উপেক্ষা করে সাবার হাতটা শক্ত করে ধরে উঠে দাঁড়ালো সাবকাত। তার হাতটা ধরেই পা বাড়ালো দরজার দিকে। সাবা কি করে হাঁটছে সে নিজেও জানে না, বিন্দুমাত্র জোর পাচ্ছে না পা দুটোয়। একটি শিশু প্রথম উচ্চারিত শব্দ সাধারণত কি হয়, মা কিংবা বাবা। তবে সাবার ক্ষেত্রে এমনটা হয়নি। 7.5 মাস বয়সে ভাঙ্গা ভাঙ্গা গলায় সে উচ্চারণ করেছিল তার জীবনের প্রথম শব্দ, বায়া, অত ভাইয়া। আহনাফের বয়স যখন 11 বছর, তখন জন্ম হয় সাবার। সে বয়সটাই তার বন্ধুদের সঙ্গে সাইকেল নিয়ে ঘুরে বেড়ানোর কথা, মাঠে ক্রিকেট ব্যাট হাতে ঘাম ঝরানোর কথা। সেই বয়সটা আহনাফ পার করেছে সর্বক্ষণ ছোট বোনের পাশে থেকে। নিজের শৈশবটা একাই কাটিয়ে দেওয়ার পর হঠাৎ যখন তার জীবনে সাবা এলো, তখন সে যেন আবারও শিশু হয়ে গেল আহনাফ। সাবা তার জীবন্ত খেলনা। বোনকে হাত ধরে হাঁটতে শিখিয়েছে, পড়তে শিখিয়েছে, কথা বলতে শিখিয়েছে। আত্মীয় স্বজনরা বলাবলি করতো ভাগ্য করে এমন ভাই পাওয়া যায়। সাবা বিরাট ভক্ত তার ভাইয়ের সামনে বসে না থাকলে সে খাবে না। ভাইয়ের স্কুল থেকে ফিরতে একটু দেরি হলে কেঁদে বাড়ি মাথায় তুলবে। ভাই ফিরে এলেই আবার সব ঠিকঠাক, খিলখিলি হেসে দুহাত বাড়িয়ে দেবে আহনাফের দিকে। আহনাফও বিনা বাক্যে কোলে তুলে নিয়ে ঘুরে বেড়াবে পুরো বাড়ি জুড়ে। ভাই বোনের জোয়ালো এই বন্ধন দেখে ফাহমিদা বেগম মজার ছলে বলতেন, বোনকে তো এক মুহূর্তে চোখের আড়াল করিস না, বোনের বিয়ে হয়ে গেলে কি করবি? আহনাফ সাবার মাথায় হাত বুলিয়ে গম্ভীর গলায় বলতো, বোনকে বিয়ে দেব না কখনো। একটা ছেলে যে তার বোনকে এতটা ভালোবাসতে পারে আহনাফকে না দেখে বোঝার উপায় ছিল না। আমির সাহেব তখন চিটাগংয়ে পোস্টিং। আহনাফ এসএসসি পরীক্ষার্থী। নিজেকে ঘরবন্দি করে 3 রাত এক করে পড়াশোনা করেছে। সাফা তখন ক্লাস 3-র ছাত্রী। একই এলাকায় স্কুল হয়। আশেপাশে বেশিরভাগ বাড়িতেই তার বান্ধবীদের বসবাস। বান্ধবীরা রোজ সকালে দল বেঁধে স্কুলে যায়, আবার বাড়ি ফেরার সময়ে দল বেঁধে গল্প করতে করতে ফেরে। ডান পিঠে সাবার তখনও বাড়ি থেকে একা বের হওয়ার অনুমতি মেলেনি। বাবা অফিসে যাওয়ার পথে তাকে স্কুলে দিয়ে আসতেন, ছুটির সময় মা বাড়িতে নিয়ে আসতেন। এই ছিল রোজকার নিয়ম। বান্ধবীদের দল বেঁধে স্কুলে যাওয়া নিয়ে সাবার মনে কষ্টের শেষ ছিল না। চিরকালই তার কষ্টগুলোর একটাই স্থায়ী সমাধান, তার ভাইয়া। এবারও বরাবরের মতো ভাইয়ের কাছে আবদার করলো তাকে যেন বাড়ি থেকে বান্ধবীদের সঙ্গে স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়। আহনাফ কথায় যেন জাদু আছে।
যে ফাহমিদা বেগম কখনো মেয়েকে একা চায় না। মিনিট কয়েকের মধ্যে ছেলের কথায় রাজি হয়ে গেছেন তিনি। কাঙ্ক্ষিত অনুমতি পেয়ে একরাশ উচ্ছ্বাস নিয়ে সাবা ভাইয়াকে জড়িয়ে ধরে পরের দিন স্কুলের জন্য ব্যাগ গুছিয়ে রাখলো। প্রথম দিন সব ঠিকঠাকই ছিল। এই প্রথম ঘর থেকে একা বেরিয়ে সাবার আত্মবিশ্বাসী হয়ে দাঁড়ালো আকাশচুম্বী। বান্ধবীদের সঙ্গে গল্প আর হাসাহাসি ছড়ে কখন যে বাড়ি পৌঁছে গেল নিজেরই খেয়াল রইল না। বিপত্তি বাঁধল দ্বিতীয় দিন। সাবার স্কুল ছুটি হয় 11:30টায়। বান্ধবীদের সঙ্গে গল্প করতে করতে 15 মিনিট দেরি হতেই পারে, তবে সেদিন 1 ঘন্টা পেরিয়ে গেল। সাবার বাড়ি ফেরার নামগন্ধ নেই। ফাহমিদা বেগম দুশ্চিন্তায় অস্থির হয়ে স্বামীকে ফোন করলেন। আমি সাহেব অফিস থেকে ছুটে এসে আশেপাশে খোঁজ করলেন। ছুটে গেলেন সাবার স্কুলে। মেয়েটা কোথাও নেই। পরের দিন আহনাফের পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষা। বরাবরই পদার্থ বিজ্ঞানে সে একটু কাঁচা, তবুও বইপত্র ফেলে রেখে ছুটে গেল বাইরে। দিনভর একটা অটোরিকশা ভাড়া করে খুঁজে পেল বোনকে। সাবেকে শেষমেশ পাওয়া গেল প্রায় 1 কিলোমিটার দূরের একটা বিরিয়ানির দোকানে। সঙ্গে পাওয়া গেল তার আরও 3 বান্ধবীকে। তারা টাকা জমেছে এই দোকানে বিরিয়ানি খাবে বলে ঠিকমতো এসেও পড়েছে। তবে ফেরার সময় পথ ভুলে গেছে আহনাফের জায়গায় অন্য কোনো ভাই থাকলে সবার আগে প্রচণ্ড এক ধমক দিত সাবাকে, অথবা সজোরে গালে 5 আঙ্গুলের সাপও ফেলে দিতে পারত। আহনাফ বলেই হয়তো কোনো প্রকার রাগ দেখালো না। বোনকে ফিরে পেয়েছে এতেই যেন তার প্রাণ জুড়িয়ে গেল। সাবার 3 বাকি বান্ধবীকে দায়িত্ব নিয়ে বাড়ি ফিরিয়ে দিয়ে তাকে চকলেট কিনে দিয়ে কোলে করে যখন বাড়ি ফিরে এলো, ফাহমিদা বেগম মেয়েকে মারাত্মক বকঝকা শুরু করলেন। আহনাফ সেই মুহূর্তেও হাসি মুখে সামলেছে মাকে। যে পদার্থ বিজ্ঞান নিয়ে আহনাফের এত ভয়, সেই পদার্থ বিজ্ঞানকেই আপন করে নেয় এসএসসির পর। সেই বিষয়ই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করে স্নাতকোত্তর ডিগ্রি। ততদিনে সাবার স্কুল জীবন শেষ। আমির সাহেবেও অবসরে বয়স হয়েছে। সপরিবারে তাই ফিরে এলেন ঢাকায়। নিজের বাড়ি করলেন। সাবা নামি একটা কলেজে পড়াশোনার সুযোগ পেল আহনাফ। ওদিকে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের লেকচারার হিসেবে জয়েন করলো। পরিবারটা স্বপ্নের মতোই সুখী ছিল সে সময়টায়। এতটাই সুখে ছিল যে তারা ভুলে গিয়েছিল সব স্বপ্ন সুখের হয় না। কিছু কিছু স্বপ্ন হয় ভয়ঙ্কর বিভীষিকাময়। এক একটা সেমিস্টারে ক্লাস নিতে এক এক রকম আনন্দ পেত আহনাফ। প্রত্যেকটা ক্লাসেই আলাদা আলাদা মুখ। সকলে আগ্রহ ভরা চোখে তাকিয়ে থাকে তার দিকে। প্রথম প্রথম তো ছাত্রছাত্রীদের মুখে স্যার ডাক শুনতেও কেমন লজ্জা লাগতো। আসলে কি সে এতটা যোগ্য? সময়ের সঙ্গে সঙ্গে অবশ্য কেটে যায় অস্বস্তিটা। 3 বছর ধরে এক নিষ্ঠতার সাথে চাকরিটা করছে সে। ছোটবেলায় খেলনা গাড়ি খেলতে খেলতে স্বপ্ন দেখেছিল তার নিজেরও একটা গাড়ি হবে। টাকা জমিয়ে সত্যি করেছে সে স্বপ্নটাকেও। ততদিনে সাবা এইচএসসি পাশ করে ভর্তির সুযোগ পেয়েছে তার ইউনিভার্সিটিরই জার্নালিজম বিভাগে। 2 ভাই বোনের আনন্দের কোনো সীমা নেই। দুজনে একসঙ্গে গাড়িতে খুনসুটি করতে করতে ভার্সিটিতে যায়। বয়সে বড় হলেও ভাইয়ের কাছে এখনও তো সাবা সেই ছোট্ট বাচ্চাটি। গাড়িটি যেতে যেতে কিছু পছন্দ হলে সাবা বাচ্চাদের মতো বায়না ধরে। আহনাফ হাসি মুখে গাড়ি থামিয়ে বোনকে কিনে দেয় তার পছন্দের বস্তুটি। সাবা যে সেমিস্টারে ইউনিভার্সিটিতে ঢুকলো সেই সেমিস্টারে প্রথম ক্লাসেই জীবনটা বদলে যায় আহনাফের। ফার্স্ট ইয়ারের সঙ্গে প্রথম ক্লাসে সাধারণত আলাপচারিতাই হয়ে থাকে। আহনাফ সেদিন পরিচিত হচ্ছিল তার নতুন ছাত্রছাত্রীদের সঙ্গে। হঠাৎ চোখ পড়ল সামনে থেকে দ্বিতীয় সারিতে বসে থাকা একটি মেয়ের দিকে। মেয়েটা নিষ্পলক তার দিকেই তাকিয়ে আছে, যেন এ জীবনে কোনোদিন পলক ফেলেনি সে, কিংবা পলক কী করে ফেলতে হয় তার জানা নেই। যথেষ্ট সুদর্শন যুবক আহনাফ। একটা মেয়ে একবার খেয়াল করে তাকে দেখবে, নিশ্চিতভাবে আরেকবার ঘাড় ঘুরিয়ে দেখবে। মেয়েদের এই উৎসুক দৃষ্টিতে অভ্যস্ত সে, তাই কিছু মনে না করে উড়িয়ে দিল ব্যাপারটা। পরিচিত হবার সময়ে জানা গেল মেয়েটার নাম ইতি। অবাক করার বিষয় হলো এরপর থেকে ফার্স্ট সেমিস্টারের সঙ্গে থাকা প্রত্যেকটা ক্লাসে আহনাফ খেয়াল করে ইতি বসেছে সামনের সারিতে। ঠিক প্রথম দিনের মতো হাঁ করে চোখ দিয়ে গিলছে তাকে। আহনাফ বরাবরই শান্ত প্রকৃতির একটা ছেলে। ভেতরে ভেতরে মেয়েটার উপর রাগ হলেও বাইরে তা প্রকাশ করতে পারতো না। যে ছেলে নিজের বোনকেই কোনোদিন ধমক দেয়নি, সে ছাত্রীর সঙ্গে উঁচু গলায় কথা বলে কি করে? সাবা ছোটবেলা থেকেই আহনাফের সব থেকে প্রিয় বন্ধু। তাদের ভাই বোনের সম্পর্কে বন্ধুর সর্বদাই দাঁড়িয়েছিল সগর্বে। বন্ধুত্বের জায়গা থেকে এতে ব্যয়ের দৃষ্টির কথা আহনাফ বলেছিল সাবাকে। সেই থেকে দিনরাত ভাইকে খেপাতে শুরু করে সাবা।
আহনাফ নতুন একটা শার্ট পরে সাবা মজার ছলে বলবে। শার্টটা কে দিল ভাইয়া? ইতি ভাবি নাকি? তোর সমবয়সী একটা মেয়ে তোর ভাবি কি করে হয় গাধা? ও মা, তোমার বউ মানেই তো আমার ভাবি, সে বয়সে আমার ছোট হোক বা বড়। আহনাফ বোনের কান মলে দেওয়ার জন্য হাত বাড়াতে ছুটে যায় সাবা। আহনাফও তার পিছু পিছু। দুই বড় বাচ্চার কাণ্ড দেখে দূর থেকে হাসেন ফাহমিদা বেগম এবং আমির সাহেব। জীবনটা এই মুহূর্তেও সুন্দর ছিল, ব্যাপক। দুশ্চিন্তা বা ভয়ের কোনো জায়গা ছিল না মনে। মাঝে মাঝে সবার ইচ্ছে হয় ঠিক সময়টায় ফিরে গিয়ে সময়টাকে আটকে দিতে, সবাই যাতে চলে নিজ নিয়মে, থেমে থাকবে না সময়। অথচ এর চেয়ে অসম্ভব ইচ্ছা আর হয় না। সব থেমে থাকলেও সময় কি আর থেমে থাকে? প্রথম সেমিস্টার প্রায় শেষের দিকে। ঈদের সাহস কেবল আহনাফের দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকার মাঝে সীমাবদ্ধ রইল না। একদিন সবগুলো ক্লাস শেষে রুমে বসে কেন যেন আহনাফ ফার্স্ট সেমিস্টারের রেজিস্টার খাতা খুলতে চমকে উঠল রীতিমতো। ভাঁজ করে রাখা একটা নীল রঙের কাগজের সাইজ চিরকুটের সমান, তবে তাতে সম্বোধনযুক্ত এক লাইনের চিঠি, গোটা গোটা মুক্তার মতো অক্ষরে লেখা। আনাফ স্যার, আমার দিকে একবার নজর করে তাকালে কি খুব বেশি ক্ষতি হয়? বলুন তো কে? পরীক্ষার খাতা দেখার সুবাদে ছাত্রছাত্রীদের হাতে লেখার সঙ্গে পরিচিত আহনাফ। পরিচিত না হলেও শেষের নাম নিয়ে যে রহস্য করা হয়েছে তাতে বোঝা যায় চিঠির মালিক ইতি। নিজের নামটা লিখেও আবার অনুমান করতে বলেছে আহনাফকে। পরদিন সকালে ইউনিভার্সিটিতে পা রাখতে আহনাফ ডেকে পাঠালো ইতিকে। ভেবেছিল ধরা পড়া চোরের চোখে মুখে কেমন অপরাধ আর আতঙ্ক লেগে থাকে। ইতির অবস্থা হবে ঠিক তেমন, তবে দেখা গেল তার মধ্যে অপরাধ বোধের ছিটে ফোটাও নেই। উল্টো আত্মবিশ্বাস নিয়ে দাঁড়িয়ে আছে তার সামনে। আহনাফ সেই চিঠিটা ইতির সামনে মেলে ধরে বলে, এসবের মানে কি ইতি? সেটা তো আপনি বলবেন। মানে? বলুন, আমাকে নজর করে দেখলে কি ক্ষতি হয় আপনার? মেয়েটার সাহস দেখে রীতিমতো চমকে উঠল আহনাফ, তবুও নিজেকে সামনে নিয়ে কঠিন গলায় বলল, তোমার বিরুদ্ধে আমি ব্যবস্থা নিলে তুমি যে এই ইউনিভার্সিটিতে আর পড়তে পারবে না সেটা জানো? জানি, এটাও জানি যে আপনি এমনটা করবেন না। কি চাচ্ছ তুমি? আপনাকে? শান্তশিষ্ট আহনাফ যে কত বছর পর রেগে অগ্নিমূর্ত ধারণ করলো সে নিজেও জানে না। রাগ তার চোখে মুখে স্পষ্ট হয়ে ফুটে উঠেছে, নাকের পাটা লাল বর্ণ ধারণ করেছে, দাঁতের দাঁত চেপে ধরেছে। তার রাগের এসব লক্ষণ গায়ে না মেখে ইতি বলল, আপনি কি বোঝেন না? আপনাকে না পেলে আমার জীবনটাই বৃথা হয়ে যাবে। ইতির মুখে কখনো স্যার ডাক শোনেনি আহনাফ। তাকে আলাদা দৃষ্টিতে পছন্দ করে বলেই হয়তো কখনো এই ডাকে ডাকেনি ইতি। আহনাফ তাতে দাঁত চেপে বলল, তোমার মতো বয়সে অনেক কিছু না পেয়েই জীবনটাকে বৃথা মনে হয়। তোমার মনে হওয়ার নিয়ে আমার কোনো কিছু যায় আসে না। ইউনিভার্সিটির ভেতরে এমন দুঃসাহস আর দেখাবে না, ক্ষতিটা তোমারই হবে। তাহলে বাইরে দুঃসাহস দেখানোর সুযোগ করে দিন। মানে? আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিন। আমি আমার স্টুডেন্টদের সাথে ফ্রেন্ডশিপ করি না। সেদিনের পর থেকে সত্যিকারের দুঃসাহস দেখাতে শুরু করলো ইতি। আহনাফ তার ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট না করলেও তার প্রত্যেকটা পোস্টে নিয়ম করে কমেন্ট করতো সে। এদিকে আহনাফের ফ্রেন্ড লিস্টে 14 গোষ্ঠীর সমস্ত আত্মীয় স্বজন রয়েছে। মেয়েটা এমন সব কমেন্ট করে বসতো যে রীতিমতো লজে পড়ে যেতে হতো তাকে। আহনাফ ছুটির দিনে বাবা মা আর বোনকে নিয়ে কোনো রেস্টুরেন্টে গেছে। চোখ ঘুরিয়ে দেখবে পাশের টেবিলে বসে আছে ইতি, তার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে। আহনাফ খোঁজ নিয়ে জানতে পারে তাদের বাড়ির উল্টো দিকের বিল্ডিংয়েই থাকে ইতি। দিনরাত আহনাফের গতিবিধি নজরে রাখে সে। সর্বক্ষণ আশেপাশে কেউ থাকলে বেহের নজর নিক্ষেপ করে রাখলে অস্বস্তি দিতে গা জ্বলে যাওয়ার কথা। আহনাফের ক্ষেত্র হয়েছিল তেমনটাই। তবে কবে যে নিজের অজান্তে ইতির এসব কর্মকাণ্ডে সে অভ্যস্ত হয়ে যায় আহনাফ নিজেও জানে না। ক্লাসের সব থেকে নিয়মিত মেয়ে ইতি। প্রথম সেমিস্টার থেকেই তার অ্যাটেন্ডেন্স শতভাগ। তবে একদিন অবাক হয়ে আহনাফ লক্ষ্য করলো ইতি অনুপস্থিত। সেদিন ফেসবুকও নেই তার কমেন্টের রোল। নিজের উপর নিজে বিরক্ত হয়ে উঠল আহনাফ। মেয়েটার অনুপস্থিতিতে তো তার খুশি হওয়ার কথা, অথচ ভিতরে ভিতরে তার হাহাকারের ছড়াছড়ি। সেদিনই প্রথমবারের মতো নিজ থেকে সে ফোন করেছিল ইতির নম্বরে। সম্ভবত সেই ফোন কল থেকেই সূচনা ঘটে আহনাফের সর্বনাশের।
আপনি কি সত্যি আমাকে নিজ থেকে ফোন করেছেন, নাকি আমি স্বপ্ন দেখছি? সেদিন আহানাব ইতিকে ফোন করার পর ঝলমলে কণ্ঠে ঠিক এই কথাটাই বলেছিল সে। ঢং রেখে স্বাভাবিকভাবে কথা বলো। ক্লাসে আসোনি কেন আজ? দাঁড়ান তো, নিজেকে চিমটি কেটে দেখি সত্যি আপনি ফোন করেছেন নাকি সবই আমার কল্পনা। তুমি যদি এই মুহূর্তে ফাজলামি বন্ধ না করো তাহলে আমি ফোন কেটে দেব। সরি, ফোন কাটবেন না প্লিজ। কি সমস্যা তোমার? কোনো সমস্যা নেই। ক্লাসে আসো না কেন তাহলে? তেমন কিছু না, 103 ডিগ্রি জ্বর নিয়ে বসে আছি। মনে মনে বেশ চমকে উঠল আহনাব। 103 ডিগ্রি জ্বর নিয়ে একটা মানুষ কিভাবে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে বলতে পারে? এটা কি আহনাফের কাছ থেকে ফোন কল পাওয়ার আনন্দ, নাকি মেয়েটা এমনিতেই এমন পাগলাটে? আহনাফ ভাবনা শেষ হওয়ার আগেই ইতি আবারও উৎফুল্ল ভঙ্গিতে বলল, দেওয়ালে পিঠ ঠেকে না গেলে আমি ক্লাস মিস দিই না। 40 মিনিট সামনাসামনি দেখার সুযোগ হাতছাড়া কোন পাগল করবে? অযথা ঘোরাঘুরি করে বেড়ালে জ্বর তো আসবেই। মিস করছেন নাকি আমাকে? তোমাকে মিস করতে যাব কেন? কোন দুঃখে? আমার আর কোনো কাজ নেই? আপনি কি ক্লাসের সব অ্যাবসেন্ট স্টুডেন্টদের ফোন করে খোঁজখবর নেন? নিজেকে নিজেই প্রশ্ন করতে ব্যস্ত হয়ে পড়ল আহনাফ। আসলেই তো, যে মেয়েটাকে সে ছাত্রীর থেকে বেশি আর কিছুই মনে করে না, তার একদিনের অনুপস্থিতি এত কেন ভাবাচ্ছে তাকে? ইতির বিরক্ত করার চাহনি, যেখানে সেখানে পিছু নেওয়ার অভাব কেন এমন প্রলয়ভাবে হাহাকারের সৃষ্টি করছে তার মাঝে? আহনাফ বুঝতে পারছিল মেয়েটার জন্য তার মনে আলাদা একটা জায়গা তৈরি হয়ে গেছে। ইতি নিজেই সেই জায়গা দখল করে নিয়েছে। সামান্য 10 জন ছাত্রছাত্রীর মতো সাধারণের কাতারে ফেলে তাকে নিয়ে চিন্তা করতে পারে না আহনাফ। মেয়েটা যেন সকলের থেকে একটু আলাদা, একটু বিচিত্র, কিন্তু সেই বিচিত্র কোথায় এটাই ধরতে পারছিল না আহনাফ। পরদিন আবারও ক্লাসে ফিরল ইতি। সব কিছু আগের মতোই স্বাভাবিক, আহনাফও স্বাভাবিক। তবে এই স্বাভাবিকতার মধ্যেও নিজের মাঝে অদ্ভুত এক পরিবর্তন লক্ষ্য করল সে। ইতির এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকাটা এখন আর বিরক্তিকর বলে মনে হয় না। উল্টো ইতি এক মুহূর্তের জন্য অন্যদিকে দৃষ্টি ফেলে অস্বস্তি লাগে। ফেসবুকে তার এক একটা পোস্টের নিচে ইতি বেপরোয়া কমেন্টগুলো এখন আর মুছে ফেলে না। পরীক্ষার খাতা দেখা শেষ হয়ে গেল, ইতির খাতা হাতে নিয়ে বেশ অনেকক্ষণ বসে থাকে আহনাফ। ওই খাতে যে স্পর্শ লেগে আছে মেয়েটার, আহনাফ বুঝতে পারছিল তার এই অনুভূতিগুলোকে প্রশ্রয় দেওয়া ঠিক হচ্ছে না। শিক্ষক হিসেবে নিজের অন্যান্য ছাত্রছাত্রীদের জন্য তার মনে যে স্নেহের অনুভূতি, ইতির জন্য সেই একই অনুভূতির বাইরে ভিন্ন কিছু অনুভব করা উচিত নয়। তবে মন সকল প্রকার বাধা মানতে ব্যর্থ, নিজেকে সংযত করে সামলে রেখেও কোনো লাভ হয় না। মন ঠিকই দিন শেষে ছুটে যায় পাগলাটে ওই মেয়েটার পানে। কয়েকটা মাস মনের সঙ্গে দ্বিধা দ্বন্দ্বের মাঝেই কেটে যায়। এক রাতে আহনাফ তার কয়েকজন বন্ধুদের সঙ্গে গেল নামি দামি একটা রেস্টুরেন্টে। তার বন্ধুদেরই একটা জন্মদিন উপলক্ষে রাত 12টায় কেক কাটা হবে। শুরু হলো বন্ধুদের সঙ্গে তুমুল আড্ডা। আড্ডার এক ফাঁকে আহনাফ অবাক হয়ে লক্ষ্য করল 2 টেবিল পাশেই বসে আছে ইতি। বরাবরের মতোই বেহায়া দৃষ্টি নিক্ষেপ করে রেখেছে তার দিকে। ইতিকে দেখেই চমকে উঠল না আহনাফ। এমন একটা ভাব করলো যেন ইতি এখানে থাকাটাই স্বাভাবিক। বন্ধুদের সঙ্গে আড্ডা, কেক কাটা পর্ব শেষ করলো। বন্ধুরা যে যার মতো বিদায় নেওয়ার পর গেল সে ইতির কাছে। যেখানেই যাই সেখানেই ফলো করো আমাকে। আর লাগে না তোমার? সরি, আসলে আমি কখনোই আপনাকে বিরক্ত করতে চাই না। খেয়াল করেছেন কিনা কে জানে, আপনাকে ফলো করে যেখানে সেখানে চলে গেলেও কখনোই একবারই কথা বলতে আসি না আপনার সাথে। দূর থেকে দেখে চলে যায় শুধু। আপনাকে এক নজর দেখতে পেলেই আমার শান্তি। এসব বলে কি প্রমাণ করতে চাচ্ছ? কিছুই প্রমাণ করতে চাচ্ছি না, সত্যিটা বললাম শুধু। গাড়িতে ওঠো। কেন? একা একা এত রাতে বাড়ি ফেরার ইচ্ছা আছে?
আমি চলে যেতে পারবো, আপনাকে কষ্ট করে ড্রপ করতে হবে না। কষ্ট কোথায়, দুজনেই তো একই জায়গায় যাব। ইতি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল আহনাফের দিকে। যত সে সর্বক্ষণ আহনাফের পিছু নিয়ে বেড়াক, তাকে কখনো বুঝতে দেয়নি তার বাড়ির উল্টো দিকেই ইতির বসবাস। তাহলে আহনাফ টের পেল কি করে? তুমি যে আমাকে ফলো করতে করতে আমাকে বাড়ির সামনে বিল্ডিংয়ে উঠেছো, এটা আমি জেনে গেছি। বিশ্বাস করুন, বাসাটা ভাড়া নেওয়ার আগে আমি জানতাম না উল্টোর দিকের বাড়িটা আপনার। এটা শুধুই একটা হ্যাপি কোইন্সিডেন্ট। হ্যাপি কোন ইউনিভার্সিটি? না মানে আমার জন্য হ্যাপি, আপনার জন্য কোইন্সিডেন্ট। হ্যাপি কো ইউসিডেন্ট। ওঠো ইতি। অবশেষে ইতি বাধ্য মেয়ের মতো উঠে বসলো আহনাফের গাড়িতে। গাড়ি স্টার্ট দিয়ে আহনাফ তীক্ষ্ণ স্বরে বলল, এই যে পড়াশোনা বাদ দিয়ে আমার পেছনে ঘোরাঘুরি করে বেড়াও, বাবা মা কিছু বলে না? না, আমার কথা থাকলে হয়তো অনেক কিছুই বলতো। বাবা বাসা থেকে বের হওয়া বন্ধ করে দিত, মা খুন্তি দিয়ে 2-4 ঘাও লাগিয়ে দিত। আহনাফ ভাবলো মেয়েটার বাবা মা বোধহয় তার থেকে দূরে গ্রামে বাড়িতে থাকে, তাই চাপা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, কোথায় থাকে তারা? তা তো জানি না, এতটুকু জানি তারা যেখানে গেছে সেখান থেকে কখনো ফিরে আসবে না। বুকের মাঝে বড়সড় একটা ধাক্কা খেলো আহনাফ। এমন যন্ত্রণাদায়ক কথাগুলো মেয়েটা স্বাভাবিক ভঙ্গিতে হাসি মুখে বলে গেল কি করে? সত্যি তার মতো পাগলাটে মেয়ে হয় না। আই এম সো সরি, আমি আসলে জানতাম না। সরি বলতে হবে না, তাদের কথা কেউ মনে করিয়ে দিলে ভালোই লাগে। সচরাচর মনে পড়ে না তো তাদের কথা। সেদিন গাড়িতে আহনাফ একটু একটু করে অনেকটাই জানলো ইতিকে, জানলো তার ছবি আঁকার শখের কথা, ঘুরে বেড়ানোর শখের কথা, ঘন্টার পর ঘন্টা চাঁদের দিকে তাকিয়ে থাকার ক্ষমতার কথা। যে মেয়েটাকে এতকাল সে জানতো নাছোড় বান্দা পাগলাটে একটা মেয়ে হিসাবে, নতুন করে তাকে আবিষ্কার করলো আহনাফ। নতুন করে আবারও ভালো লাগা সৃষ্টি হলো তার প্রতি। যে ভালো লাগাকে এবার আর বাধা দেওয়ার চেষ্টা করলো না আহনাফ, প্রশ্রয় দিয়ে গেল মনের অজান্তেই। পরের ছুটির দিনে আহনাফ ডাকলো ইতিকে বুড়িগঙ্গার পাড়ে। বুড়িগঙ্গা ঘুরে বেড়ানোর আদর্শ জায়গা নয়। একদিকে ব্যাগপত্র কাঁধে নিয়ে ব্যস্ত ভঙ্গিমায় সকল বয়সী মানুষের লঞ্চে ওঠার দৃশ্য, আরেকদিকে একটু পর পর লঞ্চের হুইসেল আর কালো ধোয়া। তবুও নৌকায় চড়ার লোভ সামলাতে না পেরে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিল আহনাফ। এতে গাঢ় লাল রঙের একটা শাড়ি পরে পৌঁছে গেল সেখানে। আহনাফের পরনে ঠিক একই সঙ্গের শার্ট। ঈদের ভাষায় একেই হয়তো বলে হ্যাপি কো ইনসিডেন্ট। দুজনেই নৌকায় চড়ে বসলো, নিঃশব্দে তাকিয়ে রইল ডুবন্ত সূর্যের দিকে। নীরবতার মাঝে যেন একে অপরের ভেতরটা বোঝার চেষ্টা করছে। অবশেষে নীরবতা ভঙ্গ করে আহনাফ বলল, ইতি, হুম। 2 বছর হয়ে গেল পাগলামি করেই যাচ্ছ আমাকে নিয়ে। আর যদি সেই পাগলামিগুলোকে আপন করে নিও তবে কি পাবে? ইতির চোখ দুটো নিমেষেই ভর্তি হয়ে গেল জলে। যে মেয়েটার মুখে সর্বক্ষণ কথারা ঘুরপাক খায়, আজ সে নির্বাক। কি বলবে ভেবে না পেয়ে বেশ অনেকটা সময় অশ্রু মাখা চোখ দুটোতে তাকিয়ে রইল আহনাফের দিকে। অবশেষে নিজেকে সামলে নিয়ে চিরচেনা উৎফুল্ল ভঙ্গিতে বলল, কি আর পাবেন, আজ তো পাগলটাকেই পাবেন। সেদিন ঠিক সেই মুহূর্ত থেকে দুটো মানুষের জীবন জড়িয়ে গেল একে অপরের সঙ্গে। পরে 2 বছর আহনাফ ও ইতি ভেসে বেড়ালো ভালোবাসাই। ইতির পাগল পাড়া ভালোবাসায় বিন্দুমাত্র পরিবর্তন এলো না। ঠিক প্রথম দিনের মতো আজও সে ব্যয়হা দৃষ্টিতে তাকিয়ে থাকে ভালোবাসার মানুষটার দিকে। পার্থক্য শুধু সময়ের। তখন আহনাফ তার কেউ ছিল না, আর আজ আহনাফের পুরোটা জুড়েই কেবল ইতি। আহনাফ কাউকে জানায়নি তার ভালোবাসার মানুষটার কথা, কেবল তার আদরের ছোট বোন বাদে। আহনাফ ভেবেছিল তার এবং ইতির সম্পর্কের খবর পেয়ে আনন্দে উচ্ছ্বাসে ফেটে পড়বে সাবা। আনন্দিত সে হয়েছিল বটে, তবে আনন্দের সাথে সাবাকে জেকে ধরেছিল একরাশ দুশ্চিন্তা। দুশ্চিন্তায় উদ্বিগ্ন হয়ে সাবা বলেছিল, এখনই কাউকে জানতে দিও না ভাইয়া। দিচ্ছি না তো। তুই খুব ভালো করেই জানিস প্রেম নিয়ে ঢাল টোল পেটানোর মানুষ আমি না।
কেন গোপনে রাখতে বললাম বুঝতে পারছো? ক্যাম্পাসে ব্যাপারটা জানাজানি হলে সবাই বাজে কথা বলবে, তোমার দিকে আঙুল তুলবে। আমি চাই না কেউ তোমাকে নিয়ে বাজে কথা বলুক। সাভার এ কথাই আসলেই চিন্তায় পড়ে আহনাব। আসলেই তো ক্যাম্পাসে হঠাৎ সে ইতিকে লাইব্রেরিতে ডেকে পাঠায়। সকলের চোখে ফাঁকি দিয়ে তারা যায় সাথে দেখা করতে। ব্যাপারটা এখনো চোখে পড়েনি কারোর, তবে পড়তে কতক্ষণ? কেউ দেখে ফেললেই তো প্রশ্ন তুলতে পারে তার চরিত্র উপর। ফ্যাকাল্টির কেউ দেখলে তো ইতির বিরুদ্ধে ব্যবস্থাও নিতে পারে। আহনাব তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে ফেল ক্যাম্পাসে ইতির সঙ্গে দেখা করা একেবারেই বন্ধ করে দেবে। সাবার পিঠ চাপড়ে দিয়ে আহনাব বলল, চিন্তা করিস না, আমাকে নিয়ে কেউ বাজে কথা বলার সুযোগ পাবে না। বোনকে দেওয়া কোনো কথাই আহনাব অপূর্ণ রাখেনি কখনো, কেবল এই কথাটা বাদে। ভালোবাসার মানুষেরা নাকি বদলে যায়, পরিস্থিতি তাদের বদলে যেতে বাধ্য করে। তবে নিতান্ত তুচ্ছ পরিস্থিতিও কি পারে ভালোবাসাকে বদলে দিতে? যে পরিস্থিতিতে পরে ইতি বদলে গেল তাকে তুচ্ছই বলা শ্রেয়। অনার্সের ফাইনাল সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে। একদিকে অনবরত ক্লাস নিতে নিতে ক্লান্ত আহনাব, আরেকদিকে তার জন্য অপেক্ষা করছে পাহাড় সমান খাতা। ইউনিভার্সিটি থেকে ফিরেই পরীক্ষার খাতা নিয়ে বসলো আহনাব। ইতির সঙ্গে রোজ রোজ দেখা করাটাও কমে এসেছে এতদিনে। ক্লাসে যতক্ষণ থাকি ততক্ষণই চলে তাদের নীরব কথোপকথন। আহনাবের কম সময় দেওয়া নিয়ে কোনো অভিযোগ ছিল না ইতির। পরীক্ষার এই সময়টাই তো তার পক্ষেও সময় দেওয়া সম্ভব নয় আহনাবকে। বাবা মামারা অনাথ একটা মেয়ে ইতি, কোনো বড় ভাই বোনও নেই যার ছায়া মাথার উপরে থাকবে। আত্মীয় স্বজন যারা আছেন তারাও ইতির দায়িত্ব নিতে নারাজ। তাই তো স্বপ্ন দেখেছিল নিজের পায়ে দাঁড়াবে, নিজের দায়িত্ব নিজে নেবে। জীবনে যাই হয়ে যাক না কেন স্বপ্নটাকে মরে যেতে দেয়নি ইতি। পরের দিনটা ছিল শুক্রবার। ছুটির দিনে একটু বেলা করে ঘুমাই আহনাব। ঘুম থেকে উঠে ফোন হাতে নিয়ে দেখে ইতির মিসড কল। আহনাব তাকে কল ব্যাক করতেই ইতি প্রথম যে কথাটা বলল সেটা হলো, কাল কত তারিখ ছিল? ইতির এমন স্বভাবের সঙ্গে অপরিচিত নয় আহনাব। মেয়েটা এমনই হঠাৎ ফোন করে কোনো প্রকার সম্ভাষণ ছাড়ে আবল তাবল প্রশ্ন করে বসে। তবে সবসময় ইতির কণ্ঠে লেগে থাকে চিরচেনা উচ্ছ্বাস, যা আজ অনুপস্থিত। তবু আহনাব উত্তরটা দিয়ে বলল, 13 তারিখ? কেন? সত্যি ভুলে গেছো তাহলে? যাক, আমি তো ভাবলাম ভুলে যাওয়ার ভান করেছিলে। এতক্ষণে যেন আকাশ ভেঙে পড়ল আহনাবের মাথায়। ইতির জন্মদিনের তারিখটা একেবারেই মাথা থেকে উড়ে গিয়েছিল তার। ইতিও বড় অভিমানী মেয়ে। আহনাব তার জন্মদিন ভুলে যাওয়ায় একটা বারের জন্য কাল ফোন দেয়নি তাকে। নিজ থেকে মনে যখন করিয়ে দিল তখন গতকাল মনে করালে কি এমন ক্ষতি হতো? ইতি, আই এম সো সরি। না না, ঠিক আছে, এতটুকুর জন্য সরি বলতে হবে না। তুমি তো নিজেই চোখে দেখতে পারছো কাজে কত চাপ। ইভেন এখনো পরীক্ষার খাতা সামনে নিয়ে বসে আছি। কাজের চাপ তো আগেও ছিল। প্রত্যেক বছর এই সময় তোমার খাতা দেখার চাপ বেড়ে যায়। তাই বলে আগে তো কখনো জন্মদিন ভুলে যাওনি আমার। আই এম সরি। কি শাস্তি দিতে চাও বলো? এসব আহ্লাদের কোনো মানে হয় না আনাফ। এই প্রথম চেনা মানুষটাকে অচেনা লাগলো আহনাবের। যে মানুষটাকে একটা খোলা বইয়ের মতো পড়েছিল আহনাব, সে যেন আচমকা বদলে গেল। আহনাবের মনে হলো ভিন্ন কোনো ইতির সঙ্গে কথা বলছে সে। তুমি হয়তো ভাবছো একটা জন্মদিন ভুলে যাওয়ার জন্য আমি বাচ্চাদের মতো রাগ করছি। জন্মদিনটা আসল কথা নয়। আসল কথা হলো আমাদের এই সম্পর্কে তোমার দিক থেকে কোনো এফোর্ট আর আসছে না। নিজে এফোর্ট দিয়ে টিকিয়ে রাখছে সম্পর্কটা। আহনাব সেদিনই ঘর থেকে বেরিয়ে এক গাদা ফুল ঝুড়ি ভর্তি কাছের চুড়ি, শরৎচন্দ্রের বই কিনল আহনাব। সবই ঈদের পছন্দের জিনিস। পছন্দের জিনিসগুলো হাসি মুখে গ্রহণ করলো। বিলম্বিত জন্মদিন হাসি মুখে উদযাপন করলো। তবে আহনাব ঠিকই টের পেল তার ভেতরকার শীতলতা ঈদে যে একটু একটু করে বদলে যেতে শুরু করেছে, তা বুঝতে আর বাকি রইল না আহনাবের। তবে এই পরিবর্তনটা ইতিবাচকভাবেই গ্রহণ করতে চেয়েছিল সে। তার মতে প্রেমের শুরুর দিকটাই ইতি ছিল বাচ্চা একটা মেয়ে, প্রাণ চাঞ্চল্য আর পাগলামি যার মাঝে ভরপুর। অনেক সময় পেরিয়ে গেছে,
ইতি পরিণত হতে শুরু করেছে। তার কাছ থেকে নিশ্চয়ই আগেকার মতো পাগলামি আশা করা যায় না। আহনাফ ভেবেছিল সে ইতির ভেতরটা বেশ বোঝে, অথচ সে কি একবারের জন্য ভেবেছিল যে ইতিকে সে বোঝে? সে ভেতর ভেতর সম্পূর্ণ ভিন্ন একটা মানুষ। সেবার সেমিস্টার ব্রেকের সকল ফ্যাকাল্টি মেম্বাররা ঠিক করলেন একসঙ্গে ঢাকার বাইরে ট্যুরে যাবে। লম্বা ছুটির পুরো সময়টাই আহনাফ দিতে চেয়েছিল ইতিকে, তবে সিনিয়র লেকচাররা এমনভাবে চেপে ধরলেন না যেতে পারল না আহনাফ। বাধ্য হয়েই মনের বিরুদ্ধে রওনা করল বান্দরবনের উদ্দেশ্যে। ইতির অবশ্য এ নিয়ে কোনো আপত্তি ছিল না। বিপত্তি বাঁধল আহনাফ ট্যুর থেকে ফিরে আসার পর। ফ্যাকাল্টির একজন লেকচারার বান্দরবনের থানচিতে নেমে নিজের মতো আশেপাশের দৃশ্য ধারণ করছেন ভিডিওতে। সে ভিডিও পরবর্তী আপলোড করে ফেসবুকে। ইতির নজরেও সেই ভিডিও এসে পড়ে। ভিডিওর প্রায় শেষের দিকে দেখা যায় বেশ দূরে দাঁড়িয়ে আছে ইউনিভার্সিটির কাকন ম্যাম। কাকন ম্যামের ঠিক সামনে আহনাফ। দুজনের মুখেই হাসি। আহনাফ কি যেন বলল, অমনি হেসে গড়িয়ে পড়লেন কাকন ম্যাম। রীতিমতো গা জ্বলে যাওয়ার মতো দৃশ্য ইতির জন্য, তবুও যথেষ্ট শান্ত ভঙ্গিতে ভিডিওটা আহনাফকে দেখিয়ে বলল, ভালো লাগে কাকুন ম্যামকে? একটা মানুষের সঙ্গে কথা বলা মানেই কি তাকে ভালো লাগা? কথা তো বলছো না, হাসাহাসি করছো। যাকে ভালো লাগে না তার সঙ্গে হাসাহাসি করা যায়? কি বলছো এসব ইতি? মাথা ঠিক আছে তোমার? এখন তো মনে হবে আমার মাথা ঠিক নেই। নতুন গার্লফ্রেন্ড পেয়ে গেছো না? ইতির এই রূপটা আগে কখনো দেখেনি আহনাফ। ভীষণভাবে তাই চমকে উঠল সে। চোখে মুখে স্পষ্ট হয়ে ফুটে উঠেছে সেই চমক। মনে হলো যেন এক পলকে চেনা মানুষটা একেবারেই অচেনা হয়ে উঠল, কাছের মানুষটা সরে গেল বহু দূরে। এসব কি যা বলছো তুমি? একসাথে ঘুরতে গিয়ে কাউকে অ্যাভয়েড করা সম্ভব নয়, এটা তুমিও জানো। তার উপরে মানুষটা আমার কলিং। কাউকে তোমার পক্ষে অ্যাভয়েড করা সম্ভব নয়, আমি বাদে। সেই কবে থেকে বিয়ের কথা বলে আসছি, প্রত্যেকবার এড়িয়ে গেছো তুমি। এখানে আবার বিয়ের কথা আসছে কেন? এই যে আবারও এড়িয়ে যাওয়ার চেষ্টা করছো তুমি। সত্যি করে বলো তো আহনাফ, তুমি কি সত্যি আমার ব্যাপারে সিরিয়াস, নাকি কেবল ব্যবহার করে যাচ্ছ আমাকে? ইতির এই কথাটাই আহনাফের রাগ সকল সীমা ছাড়িয়ে গেল। প্রায় 3 বছর ধরে যে মানুষটা তার ধ্যান জ্ঞান, তার মুখে এমন অপবাদ যে কতটা কষ্টদায়ক তা শুধু আহনাফই বোঝে। আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে বাসা থেকে নেমে এসো। ইতির কিছু বলার আগে ফোনটা কেটে দিল আহনাফ। মনে মনে যে সিদ্ধান্ত নিল সে নিয়ে ফেলেছে, তা কতটুকু ঠিক কতটুকু ভুল সেটা বোঝার ক্ষমতা ততক্ষণে হারিয়ে ফেলেছিল আহনাফ। তার মনে একটা চিন্তায় ঘুরপাক খাচ্ছে বারবার। ইতি তার সম্বন্ধে যে ভুল ধারণা পুষে রেখেছে তা ভাঙতে হবে। আহনাফ নিজের ঘর থেকে বেরিয়ে পাশের ঘরে উকি দিতেই দেখল সাফা উৎফুল্ল ভঙ্গিতে আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছে। আহনাফ দরজার কাছে দাঁড়িয়ে বলল, সাবা, বের হচ্ছিস? হ্যাঁ, তোমাকে বলেছিলাম না আজ অরুণের জন্মদিন, আমরা সবাই একসঙ্গে মাওয়া ঘাটে যাচ্ছি সেলিব্রেট করতে। একটু পরে বের হতে পারবি। কেন আজই? আমি ঠিক করেছি ইতিকে বিয়ে করব। সাফা অবাক চোখে তাকিয়ে রইল আহনাফের দিকে, যেন ভিন গ্রহের কোনো ভাষায় কথাটা বলল আহনাফ। সে যে এই মুহূর্তে আচমকে এমন কিছু বলে বসবে ভুলেও কল্পনা করেনি সাবা। তার বিস্ময়টা আরেকটু বাড়িয়ে দিয়ে আহনাফ বলল, আজই? আজই? হ্যাঁ। আহনাফ ঘরের ভেতর পা রেখে বিছানার একপাশে বসল। তার চোখে মুখে প্রবল ক্লান্তি আর হতাশার ছাপ। বাবা মাকে জানিয়েছো? না। তারা তো ইতির কথা কিছুই জানে না। বিয়ের পর একেবারেই জানাবে। তুমি তাদের না জানিয়েই বিয়ে করবে? আহনাফ চুপ করে রইল। জীবনের কোনো সমীকরণই মিলছে না এই মুহূর্তে, অথচ সমীকরণগুলো মেলাবে বলে ব্যাকুল হয়ে আছে তার মনটা। এত তাড়াহুড়ো? বিয়ের পর একেবারেই জানবে। ইতি মনে করে আমি ওর সাথে দূরে সরে যাচ্ছি। ওর ধারণা আমি বদলে যাচ্ছি। আমি যে আগের মতোই আছি এটা বোঝাতেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। ভাইয়ার রাগের মাথায় এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। রাগের মাথায় কোথায়, ঠান্ডা মাথাতেই এই সিদ্ধান্ত নিয়েছি। আর বাবা মা?
আজ না হলেও কোনো কোনো না কোনো একদিন তো বিয়েটা করতেই হতো। সেই দিনও লুকিয়ে বিয়ে করেই পরে তাদের জানাতাম। কেন? কারণ ইতি মধ্যবিত্ত ঘরের মেয়ে, বাবা মা নেই, কোনো সোশ্যাল স্ট্যাটাস নেই। এমন একটা মেয়ের সাথে আমার বিয়েতে মা কোনোদিনও রাজি হবে না। বিয়েটা আগে হয়ে যাক, পরেই তারা জানবে। এই চিন্তাটা সাবার মাথাতেই এসেছিল যখন সে জানতে পেরেছিল তার ভাইয়ের সাথে ইতির সম্পর্কের কথা। আমির সাহেব ও ফাহমিদা বেগম দুই ছেলে মেয়েকে স্বাধীনভাবে বড় করেছেন। তাদের কোনো সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি কখনো। তবে ছেলে মেয়েদের বিয়ের প্রসঙ্গ এলেই বদলে যায় সেই চিন্তাধারা। ফাহমিদা বেগম বরাবরই বলেন, সারা দেশ খুঁজে সব থেকে সুন্দরী মেয়েটাকে নিজের ছেলের বউ বানাবেন, যে মেয়ের যোগ্যতা হবে আহনাফের সমান, যে মেয়ের পরিবারের তাদের মতোই সমান আছে। সেই অর্থে ইতির তো কিছুই নেই। কি করে এই মেয়েটাকে পছন্দ করবেন ফাহমিদা বেগম? আপাতত সেই চিন্তা ঝেড়ে ফেলে আহনাফ বলল, আমি ইতিকে নিয়ে কাজী অফিসে যাচ্ছি, তুই চল, সাক্ষী দিবি। কাজটা ঠিক হচ্ছে না ভাইয়া। ঠিক ভুল জানি না, আপাতত তুই তো আমাকে সাপোর্ট কর। নেননি তারা। আহনাফের ধারণাটাই সত্যি হলো। ইতিকে তেমন একটা পছন্দ করলেন না ফাহমিদা বেগম। তবুও নতুন পুত্রবধূর প্রতি অনীহা থেকে ছেলের উপর অভিমানের পাল্লাই অধিকতর ভারী হলো। দুটো মানুষ বিয়ে যেহেতু করে ফেলেছে, বিয়েটা তো আর অস্বীকার করা যায় না। ফাহমিদা বেগম এবং আমির সাহেব অভিমান নিয়ে মেনে নিলেন ইতিকে। আহনাফ বাবা মায়ের কাছে আরেক দফা ক্ষমা চেয়ে বলল কয়েকটি দিন নিজেদের মতো কাটাতে চায় তারা। ধানমন্ডিতে আহনাফের নামে একটা ফ্ল্যাট আছে। সেই ফ্ল্যাটেই আপাতত উঠতে চাইছে ইতিকে নিয়ে। ফাহমিদা বেগম ভেবে পেলেন না কি এমন আছে এই মেয়ের মাঝে যে ছেলে তাদের না জানিয়ে বিয়ে করে ফেললো তাকে, এখন আবার পরিবার থেকে আলাদা হয়ে তার সঙ্গেই থাকতে চাইছে। যা খুশি করুক। একরাশ আক্ষেপ নিয়ে ছেলের এই সিদ্ধান্তেও মত দিলেন ফাহমিদা বেগম। কাজী অফিস থেকে আহনাফের বাবা মায়ের মুখোমুখি হওয়া পর্যন্ত পুরোটা সময় ভয়ের সংকোচে ততষ্ট ছিল ইতি। বেশ বুঝতে পারছিল আহনাফ প্রচণ্ড রেগে আছে তার উপরে। রাগটা যাতে বেড়ে না যায় তাই কোনো প্রকার কথাও ইতি বলেনি তার সঙ্গে। প্রথম কথাটা বলল তাদের নিজেদের ফ্ল্যাটে ঢুকে। ভয়ে ভয়ে ইতি বলল, তোমার এত রাগ জানতাম না তো। আজ থেকে জেনে রাখো। এখনো রেগে আছো আমার উপরে? হ্যাঁ। আনাফ, বিশ্বাস করো, আমি তোমাকে হারাতে চাইনি। তোমাকে অন্য কারোর সঙ্গে দেখলেই মনে হতো এই বুঝি হারিয়ে ফেলবো। এখন তো আর হারিয়ে ফেলার কোনো চান্সই নেই, নিশ্চিন্তে থেকো। আমার ওপর রাগ করে বিয়েটা করছো তাই না? তুমি আমাকে বিশ্বাসই করো না, অবিশ্বাস যাতে না করতে পারো তাই বিয়েটা করছি। ইতি আচমকা আহনাফকে জড়িয়ে ধরে বলল, অবিশ্বাস করি না আনাফ, এক ফোঁটাও না। একটু বেশি ভালোবাসি তো, তাই পাগলামি করি মাঝে মধ্যে। পাগলামি? ইতির এই পাগলামি যে কাল হয়ে দাঁড়াবে আহনাফের জীবনে কি জানতো? জীবনের যে অধ্যায়ের শুরুটাই তিক্ততা দিয়ে, সে অধ্যায় জুড়ে তিক্ততার ছড়াছড়ি থাকাটাই স্বাভাবিক। তবে এমন স্বাভাবিকতা কোনো কালেই আশা করেনি আহনাফ। ভেবেছিল বিয়ের পর ইতির সন্দেহ কমে যাবে, কিংবা ইতির ভাষায় যাকে পাগলামি বলে তা কমে যাবে। কিন্তু তা কমলো তো না, বরং ঢের গুণ বেড়ে গেল। বন্ধুদের সঙ্গে আড্ডার অভ্যাস আহনাফের জীবনে নতুন নয়। প্রায় ক্লাস শেষে বন্ধুদের নিয়ে কোনো রেস্টুরেন্টে কিংবা রিসোর্টে আড্ডা দিতে চলে যায় সে। ইতির কাছে ব্যাপারটা অজানাও নয়। শুরুর দিনগুলোতে তো বন্ধুদের এই আড্ডায়ও আহনাফের বেশ পিছু নিয়েছিল সে। তাকে এক নজর দেখার লোভে সেই ইতি আহনাফের আড্ডা নিয়ে আপত্তি তুলল। সন্ধ্যার পর সে বাইরে কাটাতে পারবে না। ইতির অহেতুক অভিযোগ এক বাক্যে কখনো মেনে নেয়নি আহনাফ। এ নিয়ে তুমুল বাক বিতণ্ডাই জড়ালো দুজনে। অবশেষে ক্লান্ত হয়ে অবশ্য আড্ডা কমিয়ে দিল আহনাফ। ইতির সাথে আলাদা ফ্ল্যাটে থাকলেও সপ্তাহে দু একদিন আহনাফ বাবা মা আর বোনের সাথে বাড়িতে ডিনার করত। সেই ডিনারে উপস্থিত ছিল না ইতির, যেহেতু বাবা মা এখনও ইতিকে সেভাবে মেনে নেয়নি। ইতিও তাদের সামনে অপ্রস্তুত হয়ে পড়ে, তাই দুই পক্ষকেই একটু সময় দিতে চেয়েছিল আহনাফ। এ নিয়েও ইতির ঘোর আপত্তি। তার মতে ঘন ঘন বাবা মায়ের সঙ্গে দেখা করতে গেলে তারা ভাববে বইয়ের কাছে আহনাফ ভালো নেই। আসলে কি ভালো ছিল আহনাফ নিজেই বুঝতে পারছিল না।
এতটুকু বুঝতে পারছিল হুট করে বিয়ের সিদ্ধান্ত নেওয়াটা চূড়ান্ত বোকামির কাজ হয়েছে। বিয়ে মানুষ তাকেই করে যার সঙ্গে অনায়াসে গোটা একটা জীবন কাটিয়ে দেওয়া যায়। আর সেই অনায়াসে বিয়ের দিন থেকে ছুটি নিয়েছে আহনাফের জীবন থেকে। তবু মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিল ছেলেটা প্রতিনিয়ত। ভালো তো বাসে ইতিকে। জগতের সকল সত্য মিথ্যে হয়ে গেলেও এই ভালোবাসা জিনিসটা সত্যই থেকে যায়। একদিন ক্যাম্পাসে আহনাফ হতাশ ভঙ্গিতে ছাপা পড়ল। ইতির সাথেই কিছুতেই সম্পর্কটা স্বাভাবিক হচ্ছে না রে। প্রতিদিন বাড়ি ফিরে ঝগড়া, না হয় রাগারাগি, কারোর মুখ দেখা বন্ধ। এসব আর কয়দিন সহ্য করা যায় বলতো? এক কাজ করো ভাইয়া, ইতিকে নিয়ে ঘুরতে যাও। আমাদের সম্পর্কে যে অবস্থা, তার মধ্যে আবার ঘুরতে যাব? হ্যাঁ যাবে, সম্পর্কটা ঠিক করার জন্যই যাবে। বোনের কথা আমলে নিয়ে আহনাফ ইতির পাসপোর্ট করল। দুজন ঘুরতে গেল নেপালে। কাঠমান্ডু থেকে পোখরা থেকে নাগরকোট। 7 দিনের ভ্রমণ তার ভেঙে পড়া সম্পর্কটাকে যেন আবারও জোড়া লাগিয়ে দিল। পাড়ের জোড়ায় উঠে দুজনে হাতে হাত রেখে চালালো দীর্ঘ কথোপকথন। কথার অভাবে দুটো মানুষ বহুদিন ধরে একে অপরকে বুঝতে ব্যর্থ হয়েছে। কথা বলে দুজনেই বুঝলো একে অপরের ভেতরটা। ইতি স্বীকার করলো ইদানিং সে একটু বেশি কঠোর হয়ে পড়েছে আহনাফের প্রতি। কথা দিল অহেতুক সন্দেহ আর কখনোই করবে না। ইতি তার কথা রেখেছে। ঢাকায় ফিরে সত্যি আহনাফকে সন্দেহ করা থামিয়ে দিল। দুজনের সম্পর্কটা ঠিক আগের মতোই উজ্জ্বল, রঙিন, প্রাণে ভরপুর। কয়েকটা মাস এভাবেই কেটে গেল। ইতির আর সাবার মাস্টার্সের ফাইনাল সেমিস্টার চলছে। সাবা এদিকে গ্র্যাজুয়েশনের আগে চাকরির অফার পেয়ে গেছে নিউজ চ্যানেলে, বাংলার বাতাস থেকে। আমির সাহেব এবং ফাহমিদা বেগম অভিমান ভুলে ততদিনে পুত্রবধূকে আপন করেও নিয়েছেন। ঠিক হলো ঈদের গ্র্যাজুয়েশনের পর ধুমধাম করে আবারও বিয়ের অনুষ্ঠান হবে তাদের। ফাহমিদা বেগম নিজে বরণ করে ছেলের বউকে ঘরে তুলবেন। জীবনে আনন্দের ছড়াছড়ি। সেবারই বোধহয় শেষবারের মতো প্রশস্ত ঠোঁটে হেসেছিল আহনাফ। বুক ভরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। এর পরের দিনগুলোতে আর কখনোই হাসি নেমে আসেনি তার ঠোঁটে। ইতির কোনো আত্মীয় স্বজন বা আপনজন নেই বলে আহনাফ বিয়ের পরপরই তাদের ফ্ল্যাটটা লিখে দিয়েছিল ইতির নামে। তার সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের নমিনিও ইতি। এ নিয়ে পরিচিত জনেরা আহনাফকে সাবধান করলেও সে উপেক্ষা করেছে। যখন টের পেল কত বড় ভুল সে করে ফেলেছে, ততক্ষণে বেশি দেরি হয়ে গেছে। ইতি আবারও বদলে গেল, তবে এবার ভিন্ন রূপে। আহনাফের সঙ্গে ঠিকঠাক কথা বলে না, তার কথা শোনে না। আহনাফ ভেবেছিল কোনো কারণে মেয়েটা ডিস্টার্ব, তবে আদতে তেমন কিছুই নাই। ফোনে তার কথোপকথন চলে ঠিকই হাসি মুখে। আহনাফের বেলাতেই যত গাম্ভীর্য। মেয়েদের চিরকালের অভিযোগ ছেলেরা নাকি তাদের মুড সুইং বোঝে না। আহনাফ বরাবরই বুঝে এসেছিল। ভাবল ইতির মুড বোধহয় সুইং করেছে, 2 দিন পরে সব ঠিক হয়ে যাবে। তবে ঠিক কিছুই হলো না। আহনাফের প্রতি ইতির অদৃশ্য একটা অনীহা। আহনাফের দিকে তাকায় সে বিরক্তি ভরা দৃষ্টিতে। আহনাফ কিছুই বুঝে উঠতে পারে না তার চিরচেনা ইতি কি করে বদলে গেল আচমকা। দিন যতই কাটছে তাদের বিয়ের অনুষ্ঠানের তারিখ ততই এগিয়ে আসছে। ফাহমিদা বেগম হুলস্থুল কাণ্ড বাঁধালেন। নিজের হাতে পুত্রবধূর বিয়ের শাড়ি কিনে আনলেন, ছেলের শেরওয়ানি কিনলেন, বাড়ি মেরামত করালেন, রাজ্যের সব আত্মীয়দের খবর দিলেন। ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে সাবার আগ্রহ নেহাত কম ছিল না। নিজের হাতে নতুন করে বাড়িটাকে সাজালো সে। বিয়ের অনুষ্ঠানের সমস্ত প্ল্যানিংও করলো নিজ হাতে। পরিবারের মানুষগুলোর আনন্দে কেন যেন আনন্দিত হতে পারল না আহনাফ। বিচিত্র ভঙ্গিতে খচখচ করতে লাগলো তার মনটা। মন কেন যেন বলছিল এই আনন্দ দীর্ঘস্থায়ী নয়। মনের কথাটা অগ্রাহ্য করে দিন যাপন করতে লাগলো আহনাফ। তবে শেষমেশ মনের কথাটি সত্যি হলো। অনুষ্ঠানের ঠিক 2 দিন আগে ইতি গম্ভীর গলায় বলল, বিয়ের অনুষ্ঠান কোনো মতে ক্যান্সেল করা যায় না আনাফ? কেন ক্যান্সেল করতে হবে কেন? সম্পর্কটা আর রাখতে চাচ্ছি না। আমরা একে অপরের জন্য পারফেক্ট নই আনাফ। আমাকে বিয়ে তো লুকিয়ে লুকিয়ে করেছিলে, পৃথিবী কেউ জানেও না তো আমাদের বিয়ে হয়েছে। ঢাক ঢোল পিটিয়ে কাউকে জানানোর আগেই সম্পর্কটা শেষ করে দেওয়া উচিত। আহনাফ থবনে তাকিয়ে রইল ইতির দিকে।
অথচ ইতির মাঝে কোনো অনুভূতি নেই, অনুতাপ নেই। যন্ত্রের মতো কথাগুলো বলেই গেল সে। 2 বছর সংসার পর ইতির আজ হঠাৎ মনে হলো তারা একে অপরের জন্য পারফেক্ট নয়। অনেকটা সময় চুপ করে থেকে নিজেকে সামলালো আহনাব। হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তার মাথায়। কোন প্রশ্নের পর কোনটা করবে তাই ভেবে হিমশিম খাচ্ছে অনবরত। অবশেষে নীরবতা ভঙ্গ করে শীতল গলায় পড়ল, কেন জানতে পারি? বিয়ে শুরু থেকে আমরা দুজন ভালোই নেই। এভাবে তো আর চলতে দেওয়া যায় না। একটা ভুল করে ফেলেছে, এখনো ভুল শুধরে নেওয়ার সুযোগ আছে। সেটা না করে লোকজন জানিয়ে নতুন করে বিয়ে করে ভুলটা চালিয়ে যাওয়া তো কোনো মনেই হয় না। চোখ বন্ধ করে লম্বা একটা শ্বাস নিয়ে আহনাব শান্ত গলায় পড়ল, ছেলেটা কি? ডোন্ট মেক দিস এনি হার্ড ডিয়ার। আমাকে ডিভোর্স দিয়ে দাও আনাফ। এতে তুমিও ভালো থাকবে, আমিও ভালো থাকবো। ইতির বলা একটি কথাও বিশ্বাস হচ্ছিল না আহনাবের। মনে হচ্ছিল এটা বাস্তব নয়, স্বপ্ন দৃশ্য কোনো। ঘুম ভেঙে গেলেই স্বপ্ন শূন্যে মিলিয়ে যাবে। হাসি মুখে ইতিকে আবারও বিয়ে করে ঘরে তুলবে সে। যে মেয়েটা তাকে না দেখে একটা দিনও কাটাতে পারতো না, আজ সেই মেয়েটাই মুক্তি চাইছে তার থেকে। আহনাবকে না পেলে নাকি তার জীবনটাই বৃথা হয়ে যাবে। কেউ ছেড়ে দিচ্ছে যে, এতে হবে না তার জীবন বৃথা। ইতি সেদিনই সুটকেস গুছিয়ে নিয়ে চলে গেল তাদের ফ্ল্যাট থেকে। কোথায় গেল আহনাব জানে না, জানার চেষ্টা করেনি। তার মস্তিষ্ক কেবলই সদ্য পাওয়া ধাক্কা সামলানোর চেষ্টা করছে, বারবার ব্যর্থ হচ্ছে। বিয়ের অনুষ্ঠান আর হলো না। ফ্ল্যাট ছেড়ে বাবা মায়ের কাছে বাড়িতে ফিরে গেল আহনাব। ভেতরে ভেতরে নিমিষেই ভেঙে পড়ল ছেলেটা। কখনো হয়তো আশাই করেনি আচমকা এক সকালবেলা ইতি তাকে ছেড়ে যাওয়ার কথা বলবে, এবং সত্যি সত্যি ছেড়েও যাবে। প্রথম আহনাব বুঝতে পারছিল না কষ্টটা ঠিক কোথায় হচ্ছে। পরবর্তীতে যদিও বুঝতে পারে ভালোবাসা কষ্ট দিয়ে নিঃশেষ করে ফেলেছিল তাকে। অবাক্যর হলেও সত্য, তার মনটা ভালোবাসা নামক বেড়াজাল থেকে এখনো বের হয়ে আসতে পারেনি। ইতি কোনো কারণ ছাড়া তাকে ছেড়ে যেতে পারলেও আহনাবের মনটা এখনো আষ্টে পিষ্টে জড়িয়ে ইতির পানে। ভয়ানক মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছিল আহনাব। কাজে তার মন নেই, নিজের প্রতি তো একেবারেই নেই। দিনরাত এক করে কেবল একটি মাত্র প্রশ্ন সে করে নিজেকে, ইতি কেন তাকে ছেড়ে গেল? প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টাই কোনো কমতি রাখেনি আহনাব। ইতির সঙ্গে অসংখ্যবার যোগাযোগ করার চেষ্টা করেও কোনো লাভ হয়নি। ইতি তার ফোন রিসিভ করেনি, ইউনিভার্সিটিতেও এড়িয়ে চলেছে। ইতি আহনাবের বাবা মাকে এমনভাবে চেপে ধরল যে তার নিজেরাই ডিভোর্সের ব্যবস্থা করলেন। চোখের সামনে এত যত্নে করা ভালোবাসা ভেঙে চুরমার হয়ে গেল। অথচ আহনাবের কিছুই করার ছিল না। যেমন গোপনে তাদের বিয়েটা হয়েছিল, তেমনি গোপনীয়তার সাথে দুজনের সাইন করে দিল ডিভোর্স পেপারে। ডিভোর্স পেপারে সাইন করে দিল আহনাবের মন এক মুহূর্তের জন্য ভাঙতে চায়নি সম্পর্কটা। তখনও ছেলেটা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল সম্পর্কটা টিকিয়ে রাখার। ডিভোর্স পেপারে দুপক্ষ স্বাক্ষর করে দেওয়ার 3 মাস পর ডিভোর্স কার্যকর হয়। এই 3 মাসে যদি তাদের মনে হয় ডিভোর্সের সিদ্ধান্ত থেকে তারা সরে আসবে, তবে সেই সুযোগও রয়েছে। আহনাব চেয়েছিল এই 3 মাসের আগেই সব ঠিকঠাক করে আবার সম্পর্কটা আগের মতো করে নিতে। ক্যাম্পাসে ইদানিং ইতিকে একটা ছেলের সাথে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। ছেলেটা পরিসংখ্যান বিভাগের ছাত্র, ইতির বয়সী, দেখতে শুনতেও ভালো। ছেলেটার সঙ্গে ক্যান্টিনে বসে হাস্যোজ্জ্বল ইতির সিঙ্গারা খাওয়া, ক্লাস শেষে ছেলেটার বাইকের পিছনে বসে তার কাঁধে হাত রাখা আহনাবকে একটু একটু করে শেষ করে দিচ্ছিল। একদিন ক্লাস শেষে সকলে বেরিয়ে গেলে ইতিকে ডাকলো আহনাব। গম্ভীর গলায় জিজ্ঞেস করলো,